হয়েছে অপরাজিতা? আর পারছি না, আমি আর পারছি না দেবদেব এসব মেনে নিতে। যশকে খুঁজে এনে দাও না দেবদেব। আমি দেখলাম জানো তো, রোহিণী যশকে আটকে রেখেছে। তুমি ঠিক সন্দেহ করেছিলে দেবদীপ। স্বপ্নদীপ ওর ইনহেলারটা কেড়ে নিয়েছে। নিঃশ্বাস নিতে পারছে না, ওর খুব খুব কষ্ট হচ্ছে। ওকে ইনহেলারটা দিচ্ছে না ওরা। মরে যাবে দেবদীপ। বাঁচাও না, তুমি একটু যশকে বাঁচাও না দেবদীপ। যশকে একটু বাঁচাও। শান্ত হও অপরাজিতা, প্লিজ একটু শান্ত হও। দেখো আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। ট্রাস্ট মি। আমার উপর ভরসা আছে তো তোমার? গুড, তাহলে এখন একটু ঘুমো। দেখো অপরাজিতা, একটা খোঁজ তো পাওয়া গেছে, তাই তো? এটা নিয়ে তো তোমার সাথে আমার রাতে কথা হয়েছে তো। দেখো আমি আমার নেক্সট প্ল্যানটা ভাবছি, আমাকে ভাবতে দাও, মানে অ্যাটলিস্ট সকালটা হতে দাও, তারপরে কিছু না কিছু করবো। আমি বলছি আমি কিছু না কিছু করব। প্লিজ তুমি আর এ নিয়ে ভেবো না, তুমি এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। মুশকিল, তুমি একটা এত জরুরি মিটিং এ গিয়েছিলে, আমি যদি বলতাম তুমি টেনশন করতে, কাজকর্ম ছেড়ে চলে আসতে হতো তোমাকে। আসতাম, কাজ হতো না। আমার কাছে আমার ছেলের জীবনটা আগে না কাজ আগে। হ্যাঁ, তুমি এসে যেটা করতে আমরা করে ফেলেছি অলরেডি। থানায় ডায়েরি করা হয়ে গেছে, ওরা যশকে খুঁজছে। আমি কি করতাম না করতাম তুমি তোমার মতো করে ভেবে নিলে। চমৎকার, ছেলেটা আমার, তার এত বড় বিপদ, আর তোমরা আমাকে পর্যন্ত জানালে না। আমি চাইনি তোমার ব্যবসার ক্ষতি হোক। হ্যাঁ সেটাই, তোমার মতো মেটেরিয়ালিস্টিক মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি না খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ, তোমার মতো ওরকম ইমোশনাল ফুল নই কিন্তু। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই সময়ে দাঁড়িয়ে তোমরা নিজেদের মধ্যে আর্গুমেন্ট করে সময় নষ্ট করবে? আচ্ছা দাদা, এখন কে কি করলো, কে কি করতে পারলো না, সেটা না ভেবে তুই কি করতে পারবি সেটা বলতো। আচ্ছা, দুদিন হয়ে গেল, কোনো খবর নেই। আমরা ডায়েরি করেছি, খালি ডায়েরি করলেই হবে? ওটা ফলো আপ তো করতে হবে। ওরা 2-3 বার থানায় ফোন করেছে, ওনারা জানিয়েছেন কিছু খবর পেলেই আমাদের জানাবেন। না, দুদিন হয়ে গেল, ওরা কিছু জানতেও পারলো না? এখন তো রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই অবস্থার মধ্যে একটা ছেলে এইভাবে উবে যায় কিভাবে? এই শোন, তোর তো কি একজন বন্ধু আছে না, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তাকে একবার বল না। হ্যাঁ, আমি বলবো বলেই ভেবে রেখেছি। ছোট ঠাকুরপো, সাথে কিন্তু এটাও বলো যেন দেবদীপ আর শাবনাম ওদের যেন কোমরে দড়ি পড়ে। আমি জানি ওরা এটা করেছে। না ফুলকাকি, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো, ওরা এরকম কাজ করতেই পারে না। কেন করবে না মহুয়া? একটু বলবে আমায়? ও তো সব সময় আমার ছেলেকে নিজের কাছে চেয়েছে শাবনাম, এমনকি নিজেদের ইচ্ছেতে ট্রিটমেন্টটাও করালো, করছে। ছোট ঠাকুরপো, আমরা কিন্তু
এখনো সঠিক জানি না আমার ছেলের শরীরটার কি অবস্থা। তোমরা যখন ফোন করো না, আমি ভাষা উত্তর দিয়েছি, কারণ আমি তো সঠিক জানি না। তোমরা আমাকে ভুল ভেবেছো যে আমি বলতে চাইছি না, তা কিন্তু নয়। আমরা ভুল বুঝিনি বৌদি। দেখো, তোমার জন্যই কিন্তু যশ তোমার সঙ্গে অতটা কানেক্ট হতে পারেনি। তুমি যেখানেই গেছো সব জায়গায় আক্ষেপ করেছো যে যশ তোমার মতো হয়নি। এই করে যশকেও তুমি নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছো। দেখো বৌদি, আমরা শুধু তোমার থেকেই খবর নিইনি, আমরা যশের থেকেও খবর নিয়েছি। এইটুকু বলতে পারি, শবনম আর দেবদীপ যা করেছে একদম ঠিক করেছে, কোনো ভুল করেনি। সেটা তো বলবেই তোমরা, তোমরা তো একই দলের, তাই না? দেখলে বৌদি, তুমি কিন্তু ঠিক ওই আমরা ওরা ভাগটা করলে। অ্যাকচুয়ালি তোমার না শবনমকে পছন্দ নয়, কারণ ও গ্রামের মেয়ে বলে, ওর ধর্মটা আলাদা বলে, ও গরিব বলে। আচ্ছা বৌদি, আমার একটা কথা বলো, একটা মানুষের কি এই তিনটে জিনিস দিয়ে পরিচয় হয়? এছাড়া অন্য কোনো পরিচয় হয় না। আজকে তুমি, আমি, আমরা বা যশ, এই স্ট্যাটাস জিনিসটা তো জন্মসূত্রে পাওয়া। দেখবে যত প্রভাবশালী মানুষ আছে তাদের পরিবারের ইতিহাসের গল্পটা শুরুর দিকটা একই রকম। দেখো, গাছ তো মাটিতেই পুঁততে হয়। একটা গাছকে মাটিতে পুঁতলে সেই গাছটা আস্তে আস্তে বড় হয়, আকাশে তার ডালপালা ছড়িয়ে দেয়, মানুষকে ছায়া দেয়, ফল দেয়। অথচ ওই চারা গাছটা কিন্তু মানুষকেই যত্ন করতে হয়। তুমি ওই চারা গাছটাকে যত্ন করলে না, অথচ এই গাছটা যখন বড় হয়ে ফল দেওয়া শুরু করলো তখন তুমি তাকে প্রেস করছো। এটা তো ঠিক নয় বৌদি। আর ওই তুমি যে স্ট্যাটাসের কথাটা বলছিলে, দেখো এই শবনম আজকে কিন্তু ওর স্ট্যাটাসটা পুরোটা বদলে ফেলেছে পরিবারের। আর বদলটা তো এইভাবেই হয়, একজনকে শুরু করতে হয় বদলটা। সেই বদলটা কিন্তু শবনম করতে পেরেছে। দেখো বৌদি, একটা মানুষকে যদি জাজ করতে হয় তার ভেতরের কোয়ালিটি দিয়ে জাজ করতে হয়, অন্য কিছু দিয়ে নয়। কথা বলবো একটা, তোমার জ্ঞান শোনার মতো মনের অবস্থা আমার নেই কিন্তু। কিন্তু শবনম আর দেবদীপকে নিয়ে খারাপ কিছু ভাবার মতো মানসিকতা তোমার এখনো রয়েছে। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো বৌদি? তোমার এত কিসের রাগ একটু বলবে আমাকে? তোমার ওদেরকে পছন্দ নয়। আচ্ছা, একটা কথা তোমায় বলি, রোহিণী তো শবনমের নখের যোগ্যও নয়। রোহিণী তো যশের ক্ষতি ছাড়া আর কিচ্ছু করেনি। তারপরেও তুমি রোহিণীকে মাথায় তুলে রাখছো কেন বৌদি? চোখ থাকতেও তুমি অন্ধ হয়ে রয়েছো কেন? তুমি সত্যিটা দেখতে চাও না বৌদি? ছোট্টা গল্প, অন্ধ আমি না, অন্ধ তোমরা। কিন্তু যশ যেদিন গাড়ি ড্রাইভ করে গেল আমরা কেউ জানতাম কি? হ্যাঁ, ওরা জানতো। তাই আমার মনে হচ্ছে এই কাজটা ওরাই করেছে। এই কাজটা যদি ওরা করতো, ওদের যদি হাত থাকতো, তাহলে আমি নিশ্চিন্ত হতাম। ভাবতাম যে যশ ভালো আছে, কিন্তু এই কাজটা ওরা করেনি, আর সেই জন্যই আমি বেশি ভয় পাচ্ছি। কি করে জানলে ওরা করেনি? শবনমের সেই সৎ সাহসটুকু আছে, ও মিথ্যে বলবে না, কিছু লুকোবে না। আর ও তো বরাককে বলেছে যশ কোথায় সত্যি জানে না। আর ওরা তো থানায় ডায়েরি করেছে, তার মানে ওরা জানে না, ওরা সত্যি জানে না যশ কোথায়, জানে না ওরা। তাহলে তাহলে কে করতে পারে? কেন? রোহিণী? হোয়াট? রোহিণী কেন কিডন্যাপ করাতে যাবে? মেয়েটা নিজে নিয়ে এলো আমার ছেলেকে দেবদীপ আর শবনমের কাছ থেকে। আর যদি তাই করতো, ও নিজে কি পালিয়ে যেত না?
সব ব্যাপারে ওর দোষ ধরাটা বন্ধ করো প্লিজ। আমি জানি এটা শাবনাম আর দেবদেবী করিয়েছে, হয়তো হয়তো আমার ছেলেরও সায় ছিল এতে। আসতে পারি? আরে হ্যাঁ, আসুন আসুন, প্লিজ বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমরা তদন্ত চালাচ্ছি, কিন্তু এখন অবধি সেরকম কোনো ক্লু আমাদের হাতে এসে পৌঁছায়নি। স্যার, আমরা আপনাকে একটা খবর দিতে এসেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, নয়াবাদের কাছে একটি বাড়ির গ্যারেজে যশের গাড়িটা দেখতে পাওয়া গেছে। তাহলে আপনারা তো সেখানেই ডিরেক্টলি যেতে পারতেন। আসলে ওই বাড়িটাতে কেউ থাকে না, আর বহু বছর ব্যবহার না করার জন্য বাড়িটা আমার মনে হয় ওটা বসবাসের অযোগ্য, মানে কেউ বসবাস করতে পারবে না। তাই যশ নিজের ইচ্ছে এমন কোনো বাড়িতে যাবে সেটা আই ডাউট। তাছাড়া নয়াবাদের কাছে মানে যশের তেমন কোনো পরিচিত কেউ নেই যে বা যারা ওকে ওই বাড়িটার সন্ধানটা দেবে। আচ্ছা, আপনাকে খবরটা কে দিল? আমার এক পরিচিত, মানে আমার কিছু বন্ধু বান্ধবদের আমি বলে রেখেছিলাম এই যশের এই ব্যাপারটা, তো কাল রাতে আমাকে ফোন করে খবরটা দিল। আর তাছাড়া মানে যশকে আদৌ কেউ কিডন্যাপ করেছে কিনা, যশ ভেতরে আছে কিনা, আর থাকলে সে কি অবস্থায় আছে এটা কি, এসব কিছু তো আমরা জানি না। তাই একা গেলে পরে মানে সেই রিস্কটা আমরা নিলাম না, প্লাস সেটা করলে হয়তো যশোরও কোনো ক্ষতি হতে পারে, তাই আমরা মানে এই রিস্কটা আমরা নিতে চাইলাম না। এটা আপনারা খুব ভালো কাজ করেছেন, আমাদের জানি। স্যার, আপনাকে না আরও একটা ইনফরমেশন দিতে এসেছি। হয়তো ইনফরমেশনটা আপনাদের আগে দেওয়া উচিত ছিল, তাহলে আপনাদের কাজের সুবিধে হতো, কিন্তু সামহাও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বলুন। যশের এই মিসিংয়ের ব্যাপারে আমরা কিন্তু রোহিণী চৌধুরীকে সন্দেহ করছি। কে রোহিণী চৌধুরী? যশের মিসেস। উনি ওনার নিজের স্বামীকে কেন কিডন্যাপ করতে যাবেন? তাছাড়া উনি যথেষ্ট অসুস্থ, আপনারাই বলেছিলেন। স্যার, রোহিণী চৌধুরী খুবই প্রতিহিংসা পরায়ণ। যেমন? মানে এরকম কোনো ঘটনা আগে কি কিছু ঘটেছে? আমি বলছি অপরাজিতা। আসলে অপরাজিতা হচ্ছে যশের প্রথম স্ত্রী। যশের বিয়ে হওয়ার কথা ছিল রোহিণী চৌধুরীর সাথে, কিন্তু ঘটনাচক্রে ওর অপরাজিতার সঙ্গে বিয়ে হয়ে যায়। যশ ও অপরাজিতা হানিমুনে গেলে রোহিণী চৌধুরী লোক পাঠিয়ে অপরাজিতাকে খুনের চেষ্টা করে। যদিও সেই চেষ্টাতে রোহিণী চৌধুরী সাকসেসফুল হয় না, অপরাজিতা বেঁচে যায়। মানে আমি এবং আমার পরিবার ওকে উদ্ধার করি এবং ও ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টের সময় দেখা যায় যে অপরাজিতা তার স্মৃতি হারিয়েছে, সে কিছু মনে করতে পারছে না। ফলে সেই মুহূর্তে অপরাজিতাকে যশের কাছে ফিরিয়ে দেওয়া বা তার পরিচিত লোকজনদের কাছে ফিরিয়ে দেওয়াটা পসিবল ছিল না আমাদের পক্ষে। সো উই হ্যাড টু ওয়েট। ইতিমধ্যে কি হয়, যশের সাথে রোহিণীর বিয়ে ঠিক হয়, আর আমার সাথেও অপরাজিতার বিয়ে ঠিক হয়। আমার বাড়ি থেকে আমাকে অপরাজিতার সাথে বিয়ে করার জন্য বলা হয় এবং অপরাজিতাকেও। বিয়ের দিন রাতে স্যার অপরাজিতার পুরনো স্মৃতি সব মনে পড়ে যায় হঠাৎ করে। তখন সে ছুটে যশের কাছে যায়, কিন্তু যশ তাকে অ্যাকসেপ্ট করে না, তাকে ফিরিয়ে দেয়। ততদিনে আদালতে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে রোহিণী চৌধুরী অপরাজিতাকে খুন করার চেষ্টা করেছে। ফলে যশ রোহিণীর এই কদর্য রূপটা মানে ও রোহিণীকে হেট করা শুরু করে এর জন্য, এবং এটা বুঝতে পারে
এবার এটা মেনেই নেয় যে যদি অপরাজিতা যশের সান্নিধ্যে থাকে তাহলে গিয়ে রোহিণী আরো ওর ক্ষতি করার চেষ্টা করবে, আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সেজন্য যশ নিজের থেকে উইথড্র করে না, নিজের থেকে সরে যায় অপরাজিতার থেকে, কিন্তু সে অপরাজিতাকে ভুলতে পারে না। এদিকে যশের বাড়িতে ওনারা কোনোদিনই অপরাজিতাকে পছন্দ করতেন না, স্পেশালি যশের মা এবং যশের দাদা। তার সাথে ওনারা আমাকেও অপছন্দ করেন, যেহেতু আমার অপরাজিতার সাথে বিয়ে হয়েছে এবং আমি যশের কাছাকাছি বন্ধু হয়ে উঠেছি। এইসবের মধ্যেই হঠাৎ করে যশের একটা সিরিয়াস ইলনেস ধরা পড়ে এবং তার ট্রিটমেন্টের দায়িত্বটা আমি নিজে নিই। ট্রিটমেন্ট করার সময় ওর একটা সার্জারি করতে হয় আমাকে। তো পোস্ট সার্জারি ওকে যখন ডিসচার্জ করা হয় তখন আমরা ডিসাইড করি যে যশকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসব, কারণ ওর বাড়ির পরিবেশটা মোটেই ওর জন্য তখন ঠিক ছিল না। সেই পরিবেশে যশ থাকলে যশের শরীরটা আরো খারাপ হতো এবং ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো না। সো উই টুক আ ডিসিশন দ্যাট যশকে ডিসচার্জ করে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো। এটা কিছুতেই ওর বাড়ির লোক, মানে দু একজন, ওর মা, ওর দাদা আর স্পেশালি রোহিণী, এটা কিছুতেই মেনে নিতে পারে। যশকে নার্সিং হোম থেকে ডিসচার্জ করিয়ে যখন আমাদের বাড়িতে নিয়ে আসি, ঠিক তার পরদিন রোহিণী চৌধুরী আমাদের বাড়িতে এসে হাজির হয়ে চূড়ান্ত অশান্তি করে যশকে ওখান থেকে নিয়ে চলে যায় এবং যশও ফিরে যেতে বাধ্য হয়। বুঝলাম, কিন্তু রোহিণী চৌধুরী নিজে যখন ওনাকে বাড়িতে নিয়ে গেলেন তখন উনি আবার নিজেকে ওনাকে কিডন্যাপ করতে যাবেন কেন? দেখুন, ওনার জীবনের মেইন ক্রাইসিসটা ছিল যশের মনে নিজের জায়গাটা করতে না পারা, যেটা মানে ওনার নিজস্ব কৃতকর্মের জন্যই যেটা হয়েছিল, মানে বিকজ অফ আ নেচার যশের মনে উনি কোনোদিন জায়গা করতে পারছিলেন না। এবং অপরাজিতা একটি গ্রামের একটি অতি সাধারণ পরিবারের একটি সাধারণ মেয়ে হয়ে সে যশের কাছের কেউ হওয়া শুরু হলো, যশের ভালোবাসার পাত্রী হতে শুরু করলো। এটা মানে রোহিণী চৌধুরীর কাছে একটা বিশাল টক্করের ব্যাপার হয়ে গেল। এত সাধারণ একটা মেয়ে হয়ে সে কি করে রোহিণী চৌধুরীকে টক্কর দিতে পারে? আর এই যে যশকে আমাদের বাড়ি থেকে যখন ওদের বাড়িতে নিয়ে চলে গেল, তারপর যশের ফার্দার চেক আপের জন্য যখন আমি আর অপরাজিতা ওদের বাড়িতে যেতাম, সেটাও কখনো নিতে পারেনি, কিছুতেই মেনে নিতে পারেনি। কারণ ও চেয়েছিল কি করে অপরাজিতাকে বা আমাকে, আমাদের দুজনকে একসাথে যশের থেকে দূরে রাখা যায়। কিন্তু শত চেষ্টা করেও ও কিছুতেই অপরাজিতাকে যশের জীবন থেকে আলাদা করে রাখতে পারল না। ও শবনমের বা মানে অপরাজিতা সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু এখন যেহেতু আমি আছি ওর জীবনে, ফলে ও ঠিক জুত করে উঠতে পারছে না, ও ঠিক মানে ওর ক্ষতিটা করে উঠতে পারছে না। আর তাই হয়তো যশকে কিডন্যাপ করেছে। আর যেহেতু যশ এখন ওদের তত্ত্বাবধানে আছে, মানে ওদের সার্ভেলেন্সে আছে, ফলে আমার মনে হচ্ছে হয়তো ওর মোবাইলটাও ওরা কেড়ে নিয়েছে, ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, আর ও কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। হয়তো এতেই ওর শান্তি, রোহিণীর এতেই শান্তি। স্যার, তাছাড়া রোহিণী চৌধুরী একটা এনজিওতে জয়েন করেছে। সেই এনজিওর নাম কিন্তু রোহিণী চৌধুরী বলতে পারছে না। এবং যবে থেকে যশ মিসিং হয়, আমি রোহিণী চৌধুরীর ব্যাপারে জানতে পারি যশের বৌদির কাছ থেকে, যে নিজেকে সবসময় একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখছে এবং ফোনে কারোর সাথে একটা কথা বলছে, সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। আর এনজিওতে যখন যাচ্ছে, কেউ যদি বলে তাকে ড্রপ করে দেবে, ড্রপটা নিতে রিফিউজ করছে। যে মানুষটা গাড়ি ছাড়া এক পাও বেরোয় না, সে গাড়ি না নিয়েই বেরোচ্ছে এবং সবাইকে এড়িয়ে যাচ্ছে, এনজিওর নামও বলতে পারছে না। আমাদের পুরো ঘটনাটা শুনেই মনে হলো সন্দেহজনক, তাই আমরা এলাম আপনাকে পুরোটা জানাতে। স্যার, রোহিণী চৌধুরী খুব খুব খারাপ একটা মানুষ। মানে আপনি ভাবতে পারেন
মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে সে এতটাই খারাপ যে কাউকে খুন পর্যন্ত করতে পারে। এই ধরনের মানুষও, মানে ও কোনোদিনই তো যশের ভালোবাসা পায়নি, আর যেহেতু ও নিজে কোনোদিন যশের ভালোবাসা পায়নি তার জন্য দায়ী করেছে অপরাজিতাকে। ও কখনো সেটা মানতে পারেনি যে ওর যশের ভালোবাসা ও নিজের দোষে পায়নি, নিজের মানে এই 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 চরিত্রের জন্য পায়নি, কিন্তু সবসময় তার জন্য দায়ী করেছে অপরাজিতাকে। ঠিক আছে, আমরা রোহিণী চৌধুরীর গতিবিধির ওপর নজর রাখছি, আর নয়াবাদের ওই বাড়িটার ব্যাপারেও খোঁজখবর নিচ্ছি। আচ্ছা, আপনারা কি ভাবছেন? ওই বাড়িটায় আপনারা একবার যেতে চান? হ্যাঁ, ভাবছি একবার যাব, গিয়ে দেখি যদি ওখানে পাওয়া যায়। স্যার, আমার মন বলছে যে যশকে আমরা ওখানেই পাবো।